দে তোর মোবাইলটা দে, সব ঠিকঠাক করে দিচ্ছি। চৈত্রী হাতে থাকা মোবাইলটা এগিয়ে দিল চঞ্চলের দিকে। চঞ্চল মোবাইলটা হাতে নিয়ে বসলো চৈত্রীর পাশে। ঠিকঠাক করতে শুরু করলো মোবাইলের সকল সেটিং। রাত গাঢ় হয়েছে, নিকশ কালো অন্ধকারে ডুবে গেছে সবুজ প্রাকৃতি। একটা কথা কি, পৃথিবীতে যত রং আর যত উজ্জ্বলতাই থাকুক না কেন, দিন শেষে এই কালো রঙের কাছে সবটাই ফিকে। তবু আমরা মানতে তা নারাজ। আমাদের সর্বদাই চরম অনীহা থাকে কালোর প্রতি। তবে এই অনীহাটা বেশিরভাগই কালো চামড়ার মধ্যেই সীমাবদ্ধ। কালো শাড়ি কিংবা কালো শার্ট পাঞ্জাবি আমাদের পছন্দের শীর্ষ তালিকায় থাকলেও কালো মানুষ আমরা পছন্দ করি না। অন্যরা কি বলবো, একজন মানুষ নিজেও তো তার নিজের কালো বর্ণ পছন্দ করে না কখনো। যদি তাই হতো তবে এই দুনিয়ায় ডিউ, চাঁদনি, গৌরী কিংবা এত এত ফর্সা হওয়ার ক্রিম মেকআপের প্রচলন থাকতো না। মানুষ নিজেই তো নিজের কালো বর্ণ পছন্দ করে না, অন্যরা করবে কি? তাই বলে কি, আগে নিজেরা নিজেদের ভালোবাসতে শিখুন। নিজেরা নিজের বর্ণ নিয়ে সুখে থাকতে শিখুন। অন্যের ঘৃণা, ভালোবাসা কিংবা তিরস্কারে কি আসে যায়? জীবনটা আপনার অন্তরের না। নিজের জীবনে নিজে বাঁচতে শিখুন, পরাণ খুলে বাঁচুন। আর সবচেয়ে বড় কথা, যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার কাছে আপনার কালো কিংবা ফর্সা বর্ণ কখনোই অর্থ বহন করবে না। তার কাছে অর্থ বহন করবে শুধুমাত্র আপনি এবং আপনার উপস্থিতি। চৈত্রী শুয়ে আছে বিছানায়, নতুন নতুন মোবাইল পেয়েছে। আজ কি আর তার ঘুম আছে নাকি? সে দিব্যি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। কিন্তু সমস্যা হচ্ছে, এতদিন মোবাইল না থাকায় সে কোনো যোগাযোগ করতে পারেনি নির্ময়ের সাথে। কিন্তু আজ তো মোবাইলও পেয়ে গেল, তাহলে এখন যে আর নিজের মনকে মানাতে পারছে না সে। ফেসবুকে কয়েকবার তলাশ লাগিয়েছে নির্ময় নামক ব্যক্তিকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পায়নি নির্ময়কে। তবে কি নির্ময় ফেসবুক ব্যবহার করে না? করে তো অবশ্যই। এই যুগে যাদের হাতে মোবাইল আছে তারাই ফেসবুক ব্যবহার করে, সে হোক বৃদ্ধ আর যুবক। তাহলে নির্ময় কেন ব্যবহার করবে না? করবে তো অবশ্যই। কিন্তু নির্ময়ের আইডির নাম কি হতে পারে? আর নির্ময়ের মোবাইল নাম্বারটাও তো জানা নেই তার। কারো কাছে চাইতেও কেমন লজ্জা লজ্জা লাগছে, আবার না চেয়েও তো উপায় নেই। রাত হয়েছে অনেকটা। এখন অবশ্য কারো কাছে নির্ময়ের নাম্বার বা আইডি কোনোটাই চাওয়া ঠিক হবে না। তাহলে হয়তো তারা উল্টো পাল্টা কিছু ভেবে নিতে পারে। তার থেকে কাল সকালে নির্ময়ের মায়ের কাছ থেকেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে চেয়ে নেওয়া যাবে তার মোবাইল নাম্বারটা। আচ্ছা, নির্ময় কি ইতিমধ্যে জেনে গেছে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে? তার কাছে খুব শীঘ্রই যেতে চলেছে চৈত্রী। রাতের আঁধার কেটে সকাল হয়েছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে গেছে চারপাশ। চৈত্রীর আজ ঘুম ভেঙেছে একটু বেলা করে। কাল সারা রাত নতুন মোবাইল পেয়ে মোবাইলে মত্ত হয়ে উঠেছিল সে। নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, সকল বান্ধবীদের বন্ধু বানিয়েছে। নির্ময়কেও খুঁজেছে অনেক। এত সব রাজকার্য সারতে সারতেই তার ঘুমাতে দেরি হয়ে গেছে অনেকটা। চৈত্রী ঘুম ভেঙে আড়মোড়া হয়ে বিছানায় উঠে বসলো। বালিশের পাশে হাতড়ে মোবাইলটা হাতে নিল। মোবাইলের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া। এমা, সকাল 10টা গড়িয়েছে! দ্রুতই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে ছুটে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কোনো মতো ফ্রেশ হয়ে খেয়ে আবার ছুট লাগালো নির্ময়দের ঘরে। চৈত্রী উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো নির্ময়ের মা কোথায়। মুনিয়া বেগম কাজ করছিলেন রান্নাঘরে। তাকে চৈত্রীর চোখে পড়তেই ভদ্র হয়ে গেল সে। এতক্ষণ নিজেদের ঘর থেকে ছটপট করে এ ঘরে দৌড়ে এলেও এখানে এসে সে নিষ্পাপ ভদ্র একদম। চৈত্রী ধীর পায়ে এগিয়ে গেল মুনিয়া বেগমের দিকে, ভদ্র কণ্ঠে বলল, কি খবর কাকি, কি করছেন? মুনিয়া বেগম কাজ করছিলেন অন্যদিকে ফিরে। চৈত্রীর কণ্ঠস্বর পেয়ে এসে পিছন ফিরে তাকালেন, একগাল হেসে বললেন, আরে চৈতি যে কখন এলি? চৈত্রী লজ্জালু মুখ করে ওনার একাংশ পেঁচাতে পেঁচাতে উত্তর দিল, এই তো একটু আগে। তা তুমি কি করছিলে? এই তো দুপুরে রান্নার ব্যবস্থা করছিলাম। তা শুনলাম তুই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস। চৈত্রী ছোট করে উত্তর দিল, হুম। বেশ ভালো, আমি খুব খুশি হয়েছি জানিস। আমাদের আশেপাশে থেকে আরেকজন তো অন্তত চান্স পেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চৈত্রী আবারও ছোট করে উত্তর দিল। হুম। কিন্তু মুখে শুধু হুম হুম করলেও চৈত্রী মুনিয়া বেগমকে বলতে চাইছে আরো কিছু, কিন্তু সাহস করে বলে উঠতে পারছে না সে। কেমন যেন ইতস্তত লাগছে। মুনিয়া বেগম আবার কি না কি মনে করে। চৈত্রীকে উসখুস করতে দেখিয়ে ভ্রু কুচকালেন মুনিয়া বেগম, বললেন, বলবি কিছু? জিহ্বা দিয়ে ওষ্ঠধয় বেজিয়ে নিল চৈত্রী। আমতা আমতা করে বলল,
আসলে কাকি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, ভর্তি হয়েই চলে যাব সেখানে। আর নির্ময় ভাইও তো সেখানেই রয়েছে। আমি তো ওখানকার কিছুই চিনি না, কখনো একা কোথাও যাইনি, শহরের হালচালও তেমন বুঝি না। যদি নির্ময় ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু দিতে, তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করতে পারতাম, আর ওখানকার ব্যাপারে আগে থেকে জেনে নিজেও একটু প্রস্তুত হতে পারতাম আর কি। হেসে উঠলেন মুনিয়া বেগম, বললেন, দেখো দেখি মেয়ের কাণ্ড, এইটুকু বলতেই এত ইতস্তত বোধ। দাঁড়া, আমি নির্ময়ের নাম্বার দিচ্ছি তোকে, আর আমিও ওকে বলি দেব, যাতে ওখানকার সবকিছু ও তোকে বুঝিয়ে দেয় ভালোভাবে। চৈত্রী মাথা নাড়িয়ে সায় জানালো মুনিয়া বেগমের কথায়। মুনিয়া বেগম নিজের রুম থেকে ছোট বাটন ফোনটা এনে সেখানে নির্ময়ের নাম্বার বের করে ধরিয়ে দিলেন চৈত্রীর হাতে, বললেন, এখান থেকে নাম্বারটা তুলে নে তুই। চৈত্রী নিঃশব্দে নাম্বারটা তুলে নিল মোবাইলে, অতঃপর মৃদু হেসে বলল, আমি এখন তাহলে আসছি কাকি। সূর্যের সোনারাঙা ঝলমলে আলোয় উজ্জ্বল হয়ে আসছে চারপাশটা। ব্যস্ত নগরীর রাস্তাঘাট, অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছুতেই সমানে ব্যস্ততা কাজ করছে। যানবাহনের বিস্বাদ প্যাপ ও ধ্বনি ভেসে আসছে কর্ণকুহরে। নির্ময় মাত্রই ক্লাস শেষ করে বেরিয়ে যেতে শুরু করলো ক্লাস থেকে। ক্লাসরুমের দরজার কাছে যেতেই তাকে পিছন থেকে ডাকলো কেউ, মেয়েলি কণ্ঠস্বর। নির্ময় থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকালো। তার ক্লাসেরই একটি মেয়ে, রাইমা, ডাকছে নির্ময়কে। শহুরে অত্যাধুনিক নারীদের মধ্যে একজন রাইমা। তার পোশাক আশাকেই পরিচয় বহন করছে আধুনিকতার। সাধারণ একটি টি শার্ট আর প্যান্ট পরেছে সে। চুলগুলোও কাটা, ঘাড়ের একটু নিচ অব্দি ঝুলে রয়েছে সেগুলো। মুখে কৃত্রিম সাজসজ্জায় ভরপুর। নির্ময়কে থমকে দাঁড়াতে দেখেই রাইমা তার সামনে গিয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, হ্যালো, আমি রাইমা। নির্ময় ভদ্রতা সূচকও হাসলো না একটুও, পরিচয়ও দিল না নিজের, শুধু ব্রুজোড়া কুচকে থমথমে কণ্ঠে বলল, কি ভাবে আমি আপনার উপকার করতে পারি? রাইমা অপমান বোধ করলো একটু। একজন মেয়ে হয়ে সে নিজ থেকে নির্ময়ের সাথে কথা বলতে এসেছিল, আর সেখানে নির্ময় একটু ভদ্রতা সুযোগও তার সাথে একটু পরিচয় পর্বে পর্যন্ত অংশগ্রহণ করলো না। তবুও নিজের অপমান বোধকে কিছুটা উপেক্ষা করে রাইমা আবারও বলল, নির্ময়, তোমার কাছে সময় হবে একটু? আমার একটু কথা ছিল তোমার সাথে। না, কাজ আছে আমার। নির্ময় সোজাসাপটা প্রত্যাখ্যানেও দমল না রাইমা নামক আধুনিক নারী, বরং একটু হাসলো সে। পরক্ষণে নিজের মুখশ্রীতে একটু ইতস্তত ভাব ফুটিয়ে তুলে বলল, তোমার মোবাইল নাম্বারটা দিবে? আমাদের বর্তমান অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছিল, এটা কিভাবে করবো বুঝতে পারছিলাম না, তাই আর কি। নির্ময় সরু দৃষ্টিতে তাকালো রাইমার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, ভার্সিটিতে প্রফেসররা আছেন, আর আমি যতদূর জানি এই বিষয়ে প্রফেসরও খুবই বন্ধুত্বপূর্ণ। আপনি তার কাছে যান, সে শিক্ষক আর আমি ছাত্র মাত্র। অবশ্যই সে আমার থেকে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। ধন্যবাদ। কথাটা শেষ করে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না নির্ময়। পিছন ঘুরে কাঁধ ব্যাগটা একটু টেনে লম্বা লম্বা পা ফেলে ক্লাসরুম থেকে প্রস্থান করলো সে। তবে তার পিছনে রেখে গেল শহুরে এক আধুনিক নারীর হতভাগ মুখশ্রী। নির্ময়ের এই এড়িয়ে চলায় সে যেন অপমান বোধ করেও করলো না। প্রফুল্লতায় ছলকে উঠল তার হৃদয়। তার মতো একজন মেয়েকে এড়িয়ে গেল এই ছেলে, যেখানে কত শত ছেলে তার সাথে একটু কথা বলার জন্য মুখিয়ে থাকে, আর সেখানে এই নির্ময় নামক তরুণ যুবক এত সহজে উপেক্ষা করলো তাকে। এমন ছেলে পাওয়া এই যুগে প্রায় অসম্ভব বটে। নির্ময়ের ব্যক্তিত্বে মুগ্ধ হলো রাইমা। হলে ফিরে জামা কাপড় ছাড়ার আগে নির্ময়ের মোবাইলটা বেজে উঠলো প্রবল ঝংকার তুলে। প্যান্টের পকেটে ছিল মোবাইলটা। কাঁধের ব্যাগটা বিছানার উপর রেখে পকেট হাতড়ে মোবাইলটা বের করলো সে। মোবাইলের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখিয়ে ব্রুজোটা কুঁচকে এলো তার। এই নাম্বার আবার কার? আর কিছু না ভেবে কলটা রিসিভ করলো নির্ময়, ভদ্র কণ্ঠেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শব্দ এলো না কোনো। ওপাশের ব্যক্তি যেন মৌনব্রত পালন করেছে সময়ের পাল্লা দিয়ে। বিরক্ত হলো নির্ময়, বিরক্তি ভরা কণ্ঠে বলল, কে বলছেন আপনি? কোনো উত্তর এলো না ওপাশ থেকে। নির্ময় ধৈর্য ধারণ করলো, আবারও সে শান্ত কণ্ঠেই বলল, কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি আপনার? এবারও কোনো শব্দ এলো না ওপাশ থেকে। চটে গেল নির্ময়, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তার। এমনি পুরুষ মানুষের ধৈর্য কম। নির্ময় তার কণ্ঠে কিছুটা ঝাঁজ ঢেলে বলল, সমস্যা কি? কথা বলছেন না কেন? কল করে এইভাবে মৌন থাকা কোন ধরনের বাজে অভ্যাস? কেঁপে উঠল এপাশের ব্যক্তিটি, চৈত্রী। নির্ময়ের মায়ের থেকে নাম্বার এনেই সে কল লাগিয়েছিল নির্ময়ের নাম্বারে, কিন্তু যখনই নির্ময় কলটা ধরে তার শক্তপোক্ত পুরুষালী কণ্ঠস্বরে বলল হ্যালো,
থমকে গিয়েছিল চৈত্রী। এই কণ্ঠস্বর যেন ঝংকার তুলেছিল চৈত্রীর ছোট্ট হৃদয়খানায়। কতদিন পর সে শুনল নিজের প্রিয় পুরুষের কণ্ঠস্বর। নির্ময় শেষবার বাড়িতে এসেছিল বেশ অনেক দিন আগে। তারপর থেকে এতদিনে না এই মানুষটার দেখা পেয়েছে আর না শুনেছে একটু কণ্ঠস্বর। তাই তো প্রথমে নির্ময়ের কণ্ঠস্বরটা পেয়ে একটু থমকে গিয়েছিল চৈত্রী। চেয়েও নির্ময়ের কথার কোনো উত্তর দিতে পারেনি সে। তবে এবার আর নির্ময়ের ঝাঁঝালো কণ্ঠস্বরের কাছেই চুপ করে থাকতে পারল না সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। হ্যালো। চমকে উঠল নির্ময়। এই কণ্ঠস্বরটা যে তার ভীষণ চেনা। গানের কাছ থেকে মোবাইলটা নামিয়ে একবার চোখ বুলালো নাম্বারটাই। অচেনা নাম্বার, তবে কণ্ঠস্বরটা চেনা ভীষণ। চৈত্রীর মতো লাগছে কণ্ঠস্বরটা, কিন্তু চৈত্রী মোবাইল পাবে কোথায়? সে তো মোবাইল ব্যবহার করে না। নির্ময় আবারও মোবাইলটা ধরলো কানের কাছে, বলল। কে বলছেন? চৈত্রী ঠোঁট কামড়ে হাসলো। যেহেতু আবারও তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কে, এর মানে নির্ময় তাকে চিনতে পারেনি এখনো। দুষ্ট বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল চৈত্রীর। সে একটু মজা করতে চাইল নির্ময়ের সাথে। কণ্ঠটা একটু পরিবর্তনের চেষ্টা করে রসিয়ে রসিয়ে বলল। আমাকে তুমি চিনতে পারছো না জান? একটু আগেই না আমাদের কথা হলো? নির্ময়ের মস্তিষ্কের মধ্যে হানা দিল একটু আগের অত্যাধুনিক নারী রাইমা। হ্যাঁ, এই নারী তো একটু আগেই তার কাছ থেকে মোবাইল নাম্বার চেয়েছিল, আর সে নাম্বার দিতে অস্বীকারও জানিয়েছিল। এর মানে এই নারী কোথাও থেকে তার নাম্বার জোগাড় করে কল করেছে। করতেই পারে। শহুরে এই অতি আধুনিক নারীদের বিশ্বাস নেই কোনো ক্ষেত্রে। তবে অতি আধুনিক নারী রাইমার কথাটা মনে পড়তেই মেজাজটা বিগড়ে গেল নির্ময়ের। ক্ষিপ্ত কণ্ঠে বলল। বেহায়া, বেশরম, নির্লজ্জ নারী। কথাটুকু বলেই সে কেটে দিল কলটা। টু শব্দ করারও সময় দিল না চৈত্রীকে। হতভাগ চৈত্রী মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে গোল গোল চোখকে সে তাকালো মোবাইলের স্ক্রিনের দিকে। কি বলল নির্ময়? সে বেহায়া, বেশরম, নির্লজ্জ নারী? রাগে চোয়াল শক্ত হয়ে এলো চৈত্রীর। আবার কল লাগালো নির্ময়ের নাম্বারে। ব্যস্ত বলছে। এবার বার কয়েক কল করার পরও ওই একই কথা বলছে। এর মানে তাকে ব্লক করে দিয়েছে নির্ময়। রাগের শরীরটা যেন রি রি করে উঠল চৈত্রীর। আগে তো তার কণ্ঠস্বর চিনতে পারেনি নির্ময়, তার উপর তাকে নির্লজ্জ, বেহায়া, বেশরম নারী উপাধি দিয়ে দিল। এখন আবার ব্লক করেছে। রেগে মেগে নির্ময়ের নাম্বারে মেসেজ করলো চৈত্রী। লিখলো। আমি আসছি ঢাকায়, আপনার কলেজেই চান্স পেয়েছি। এই যে আপনি আমাকে ব্লক করলেন না, এর মজা আমি আপনাকে দেখাবো। আপনার সামনে থেকে ক্লাস করব, ঘুরবো ফিরবো, কিন্তু আপনাকে পাত্তা দিব না। নির্মম, নির্দয়, নির্ময়। নির্ময়ের মোবাইলে নোটিফিকেশনে ভেসে এলো ব্লক করা নাম্বার থেকে মেসেজ এসেছে একটা। তবে মেসেজটা সে দেখলো না। রাইমার মেসেজ ভেবে বিছানার উপরে মোবাইলটা রেখেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সন্ধ্যার বেলা লেগেছে। উজ্জ্বল সূর্যটা ডুবে জায়গা করে নিতে শুরু করেছে রাতের কৃষ্ণ কালো আধার। ব্যস্ত শহরটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোকসজ্জায়। নির্ময় কেবলই মসজিদ থেকে নামাজ পড়ে রুমে ঢুকেছে। এখন একটু বাড়িতে মা বাবার সাথে কথা বলবে, তারপর পড়তে বসবে। পড়ার ছোট টেবিলটা হাতড়ে মোবাইলটা হাতে নিল নির্ময়। কল লাগালো মায়ের নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কলটা ধরলেন মুনিয়া বেগম। সালাম দিল নির্ময়। বলল। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস বাবা? এই তো, আমিও ভালো আছি। রোজগার মতোই টুকটাক কথা সারলো মা ছেলে। অতঃপর নির্ময় বলল। আচ্ছা, এখন রাখছি মা, আবার পরে কথা হবে। বাধা দিলেন মুনিয়া বেগম। বললেন। শোন, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। ভ্রু কুঁচকালো নির্ময়। বলল। কি? ওই যে আমাদের চৈতি আছে না, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অবাক হলো নির্ময়। বিস্মিত কণ্ঠে বলল। কি? আরে হ্যাঁ, আর সম্ভবত খুব তাড়াতাড়ি মেয়েটা ঢাকায় চলে যাবে। ওকে একটু দেখে রাখিস। মেয়েটা শহরে হালচাল বোঝে কম। ওকে একটু সব দেখিয়ে শুনে বুঝিয়ে দিস। প্রথমবার যাচ্ছে ও ঢাকা, আর ও আমার কাছ থেকে তোর নাম্বার নিয়েছে। কল দিতে পারে, ভালোভাবে কথা বলিস ওর সাথে। একদম পারবি না উল্টা পাল্টা কিচ্ছু বলবি না। নির্ময় যেন হতবাক। চৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অবাক করা বিষয়। এই মেয়ে তো কোনো কালেই পড়াশোনায় ভালো ছিল না, তাহলে চান্স কিভাবে পেল? তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে। নির্ময় হতবাক সুরেই তার মাকে প্রশ্ন করলো। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কিভাবে পেল? ও তো পড়ালেখা করতোই না মোটেও। ছেলের কথায় যেন বিরক্ত হলেন মুনিয়া বেগম। বিরক্তি ভরা কণ্ঠে বললেন। মানুষ চেষ্টা করলে সব পারে। মেয়েটা গত বছর থেকে চেষ্টা করছে অনেক। রাত দিন এক করে খাওয়া নাওয়া বাদ দিয়ে পড়েছে। আর তাছাড়া মাধ্যমিকেরও রেজাল্ট একদম খারাপ ছিল না।
তুই না হয় গোল্ডেন A+ পেয়েছিলি, আর চৈতি এ পেয়েছিল। একদমও খারাপ রেজাল্ট করেনি সে। চৈত্রীর তো তেমন কোনো স্বপ্ন ছিল না। সে বলেছিল কোনো মতে পাশ করে আশেপাশের একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেই হয়েছে। তার অত বড় ভার্সিটিতে পড়ার ইচ্ছে নেই কোনো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এত চেষ্টা কেন করলো, তাও গত বছর থেকে রাত দিন এক করে? তবে কি চৈত্রী নির্ময়ের জন্যই, নির্ময়ের কাছে আসার জন্যই এত চেষ্টা করেছে? আর তখন ওই কলটাও তাহলে চৈত্রীই করেছিল? হ্যাঁ, কণ্ঠস্বরটা তো চৈত্রীর মতোই লেগেছিল, আবার মেসেজও করেছিল। প্রফুল্লতায় ছেয়ে গেল নির্ময়ের হৃদয় মন। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি। দ্রুতই সে মুনিয়া বেগমকে বলল, আচ্ছা মা, রাখছি, এখন কাজ আছে একটু। মুনিয়া বেগমও আর কথা বাড়ালেন না। ছেলের কাজ আছে শুনে তাদের কথোপকথনের ইতি টানলো ওই পর্যন্তই। মায়ের কলটা কেটে দ্রুতই নির্ময় দেখলো তখন চৈত্রী কি মেসেজ করেছিল। দেখার জন্য মেসেজ অপশনে ঢুকলো, দেখলো চৈত্রীর মেসেজ। না, এবার নিশ্চিত যে এই নাম্বার চৈত্রীরই। কিন্তু কি হুমকিটাই না দিল সে নির্ময়কে। ঢাকায় আসছে সে, আর এখানে এসে তার সামনে থেকে ক্লাস করবে, ঘুরবে ফিরবে, কিন্তু তাকে পাত্তা দিবে না। নির্মম নির্দয় নির্ময়, কতদিন পর এই ডাক। হৃদয়টা শীতল হয়ে গেল নির্ময়ের। ঠোঁট কামড়ে হাসলো সে। চৈত্রীর নাম্বারটা আনব্লক করে কল লাগালো সে নাম্বারে। কিন্তু এ কি, ব্যস্ত বলছে নাম্বারটা। নির্ময় কানের কাছ থেকে মোবাইলটা নামিয়ে মুখের সামনে ধরে বোঝার চেষ্টা করলো কি হয়েছে ব্যাপারটা। এরপর আবারও কল লাগালো চৈত্রীর নাম্বারে। টানা কয়েকবার কল করলেও প্রতিবারই বলছে ব্যস্ত আছে। এর মানে চৈত্রী ব্লক করেছে তাকে? সে না হয় না জেনে ব্লক করেছিল চৈত্রীকে, আর এই মেয়ে তো জেনে শুনে ব্লক করেছে তাকে। কি সাহস এই মেয়ের! দাঁতের দাঁত চেপে এসে মেসেজ করলো চৈত্রীকে। লিখলো, আমার নাম্বার ব্লক থেকে উঠাও তাড়াতাড়ি, আর তারপর কল করো আমাকে। মুহূর্তেই উপাস থেকে উত্তর এলো, তুলবো না। আপনি আমাকে ব্লক করেছিলেন না? আর কি কি যেন বলেছিলেন? আমি বেহায়া বেশরম নির্লজ্জ নারী। এখন আবার আমার মতো বেহায়া নির্লজ্জ বেশরম নারীর কাছে কল করে নিজের নির্লজ্জতার প্রমাণ কেন দিচ্ছেন নির্ময় ভাই? এর মানে চৈত্রী মোবাইলের কাছেই ছিল, আর নাম্বার যতই ব্লক করে রাখুক না কেন, ব্লক করা নাম্বার থেকে কল পুরোপুরিভাবে না গেলেও নোটিফিকেশন তো যাবে। তার মানে চৈত্রী এতক্ষণ দেখেছিল নির্ময়ের কল, তবুও আনব্লক করেনি সে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। একটু নরম হয়ে চৈত্রীকে মেসেজ করলো, দুঃখিত, আমি বুঝতে পারিনি ওটা তুমি ছিলে। আমি ভেবেছিলাম কোনো না কোনো মেয়ে কল করে বিরক্ত করছে। চৈত্রী খুশি হলো। যাক, তাহলে নির্ময়ের জীবনে তাহলে সে ছাড়া আর কোনো নারী নেই। নির্ময় এখনো শুধু তার ভিতরেই মত্ত আছে। কিন্তু পরক্ষণেই চৈত্রীর মনে নাড়া দিয়ে উঠলো যে সে না হয় চৈত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না বা বলতে চায় না, তাই বলে কি চৈত্রী নিজের কণ্ঠস্বরও চিনবে না? এই তার ভালোবাসার নমুনা, যে ভালোবাসার মানুষের কণ্ঠস্বরটাও চিনবে না। চটে গেল চৈত্রী। রাগে কচকচ করতে করতে মেসেজ করলো, তাই বলে আপনি আমার কণ্ঠস্বরও চিনবেন না? কোনো কথা নেই আপনার সাথে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে। ঢাকা যাব, বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো ছেলে পটিয়ে তার সাথে প্রেম করা শুরু করব। আপনি বাদ। এতক্ষণ মেজাজ ধরে রাখলেও এইবার পুরোপুরি মেজাজটা বিগড়ে গেল নির্ময়ের। কত বড় সাহস এই মেয়ের! তার সামনে অন্য ছেলেদের সুন্দর বলছে, আবার বলছে সে বাদ। তাকে রেখে সুন্দর ছেলেদের সাথে প্রেম করবে? রাগে কটমট করে উঠলো নির্ময়। গজগজ করতে করতে মেসেজ করলো, লিখলো, থাপ্পড়ে গাল করে দেবো বেয়াদব মেয়ে। এখনই যদি ব্লক খুলো, কল না করো, তো তোমার কপালে শনি আছে। ঢোক গেল চৈত্রী, কিন্তু দমে গেল না সে। খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে আবারও নির্ময়কে মেসেজ করলো, আমি কি আপনাকে ভয় পাই নাকি নির্ময় ভাই, যে আপনি বললেন আর আমি কল করব? আমি কি অত সহজে ভুলে গেছি নাকি যে আপনি আমাকে বেহায়া নির্লজ্জ বেশরম নারী বলেছেন? দাঁত কিরমির করলো নির্ময়। মনের মধ্যে এক রাশ রাগ নিয়ে চৈত্রী গেছে মেসেজ করলো, একবার ঢাকায় আসো তুমি, তারপর তোমাকে কিভাবে সোজা করতে হয় তা ভালোভাবেই জানা আছে আমার। পরক্ষণে নির্ময়ের মনে পড়লো তার তো দুইটা সিম। একটা না হয় চৈত্রী ব্লক করে রেখেছে, অন্যটা তো করেনি। সেই নাম্বার দিয়ে তো কল করাই যায় চৈত্রীকে। আর কিছু ভাবলো না নির্ময়, দ্রুতই অন্য সিম থেকে কল লাগালো চৈত্রীকে। মোবাইলের স্ক্রিনে অপরিচিত নাম্বার ভেসে উঠতে দেখেই ব্রু কুচকে এলো চৈত্রীর। নতুন মোবাইল তার, আর এই নাম্বার, এই সিমটাও কেবল কালই তার মোবাইলে জায়গা পেয়েছে। এর মধ্যে আবার অপরিচিত নাম্বার থেকে তাকে কল কে করলো? আর ভাবলো না চৈত্র। কলটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো নির্ময়ের রাগ মিশ্রিত কণ্ঠস্বর। কণ্ঠে রাগ ঢেলে সে সাবধানী বার্তাই বলল, সাবধান, কল কাটার দুঃসাহস দেখাবে না তুমি, তাহলে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লটকিয়ে রাখবো একদম।
কল কাটলো না চৈত্রী। এমনিও সে একটু পর নির্ময়ের নাম্বার ব্লক লিস্ট থেকে তুলে কল করতো তাকে। তবে তার আগে সে একটু ভাজিয়ে দেখতে চেয়েছিল নির্ময়কে। সারাদিন যখন কল করেছিল আর সে দিব্যি চৈত্রীকে ব্লক লিস্টে ফেলে ঘুরে বেড়াচ্ছিল আনন্দে, তখন চৈত্রীর কেমন লাগছিল সেটাই সে বোঝাতে চেয়েছিল নির্ময়কে। কিন্তু তার আগেই সে কল করে বসলো চৈত্রীকে। নির্ময়ের সাবধানী বার্তা শুনেই ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, সাহস কত? আমার সাহস বরাবরই বেশি। একবার ঢাকায় আসি, তারপর দেখা যাবে। নির্ময় কণ্ঠস্বরটা একটু নরম করলো, শান্ত কণ্ঠেই বলল, কবে আসবে ঢাকায়? আপনাকে কেন বলবো? দাঁতের দাঁত চাপলো নির্ময়, বলল, তোমার গালে আমার দুই একটা চর থাপ্পড় না পড়লে দেখছি ঠিক হবে না। তুমি ঢাকায় এসো একবার, তারপর দেখাচ্ছি তোমায় মজা। ভেঙচি কাটলো চৈত্রী, থমথমে কণ্ঠে বলল, আসি শীঘ্রই। এতক্ষণ এই সহজ কথাটা বলতে গায়ে ফসকা পড়েছিল নাকি? এতক্ষণ এত তেরামি করছিলে কেন? তাহলে আপনি আমার নাম্বার ব্লক কেন করেছিলেন? আবার আমাকে বেহায়া, বেশরম, নির্লজ্জ নারীও বলেছে। ভুলে যাইনি আমি। দুঃখিত চৈত্র, আমি বুঝতে পারিনি। আর তুমিও তো কল করে চুপ ছিলে অনেকটা সময়, তারপরেও কথা বলতে শুরু করলে, তাও কেমন ন্যাকামো সুরে। তাই ভেবেছিলাম কে না কে। সত্যি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে ওটা তুমি ছিলে। গলে গেল চৈত্রী। মেয়েদের মন এমনি মোমের মতো, এরা প্রিয় মানুষের মুখ থেকে দুই চারটা ভালো ভালো কথা শুনলেই গলে যায় একদম। কণ্ঠটা একটু নরম হলো চৈত্রীর, নরম কণ্ঠেই বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন বলুন, কেমন আছেন? নির্ময় আলতো হাসলো, বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঢাকায় আসবে কবে? একটু আগেই বললাম না, শীঘ্রই আসবো। চৈত্রীর কথার মধ্যেই নির্ময় ফোরন কাটলো, খুট করেই বলল, একটু পরে কল করছি আমি। রুমে অন্যান্য রুমমেটরা আসতে শুরু করেছে। এদের সামনে কথা বলাটা হয়তো ঠিক হবে না। তাছাড়া চৈত্রী একান্তই তার ব্যক্তিগত নারী, আর ব্যক্তিগত নারীর সাথে কথাটাও ব্যক্তিগতভাবেই বলা উচিত। অন্যদের সামনে খোলামেলা ভাবে কথা বলে অন্যদেরও নিজের প্রিয় নারী সম্পর্কে দুই চার কথা বলার সুযোগ করে দেওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া এমনও নয় যে তার রুমমেটরা তার বন্ধু। নির্মল মোবাইলটা নিজের প্যান্টের পকেটে ভরলো, অতঃপর রুম থেকে বেরিয়ে গেল। রাত হলেও বাহিরটা পুরোপুরি অন্ধকারে গ্রাসিত হয়নি। কৃত্রিম সোডিয়ামের আলো জলজল করছে চারিদিকে। নির্ময় তাকালো আশেপাশে, এই অংশটা বেশ নীরব, তেমন কাউকে দেখা যাচ্ছে না চারপাশে। নির্ময় হাঁটু মুড়ে বসলো সবুজ ঘাসের উপর। পকেট থেকে মোবাইলটা বের করে আবারও কল লাগালো চৈত্রীর নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই চৈত্রী ধরলো কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। হ্যাঁ, এখন বলো তো মোবাইল কবে কিনলে? কালি। ও, কিন্তু তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা এখানে ভর্তি পরীক্ষা দিয়েছো, আমাকে কেন জানালে না? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ তো দিয়েছো বটে, তবে একটা কথা বলো তো, তোমার মতো গর্ধব মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের চান্স কিভাবে পেলে? সত্যি নিজে থেকে চান্স পেয়েছো তো, নাকি কাউকে টাকা খাইয়ে চান্স নিয়েছো? তেতে উঠলো চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম আজে বাজে কথা বলবেন না নির্ময় ভাই। আমি মোটেও টাকা খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমি চান্স পেয়েছি নিজের যোগ্যতায়। ব্রু কুচকালো নির্ময়, রাশভারী কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভাই বলে বলে হার্ট অ্যাটাক করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো চৈত্র? মানে দুই লাইন কথায় কমপক্ষে 3 বার নির্ময় ভাই শব্দটা উচ্চারণ করো। এমন চলতে থাকলে আমার হার্ট অ্যাটাক করতে আর বোধহয় বেশি দেরি নেই। হাসলো চৈত্রী, দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কিন্তু আমি তো আপনাকে নির্ময় ভাইই বলে ডাকবো। নির্ময় ভাই। দাঁতের দাঁত চাপলো নির্ময়, বলল, সামনে ভাই, থাপ্পড়ে একদম ভাই বলার শখ মিটিয়ে দেবো গর্ধব মহিলা। একদম আমাকে এসব আজে বাজে নামে ডাকবেন না নির্ময় ভাই। ডাকবো, 100 বার ডাকবো। কি করবে তুমি? মুখ ভেঙে দেব। আমার মুখ ভাঙতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। আগে কাছে তো এসো, তারপর মুখ ভাঙবে নাকি মুখে আদর করবে সেটা দেখা যাবে। কান গরম হয়ে উঠল চৈত্রীর। লজ্জায় গাল দুটোতেও লাল আভা ছড়িয়ে পড়েছে তার। এমন একটা কথা কিভাবে নির্লজ্জের মতো বলে দিল নির্ময়? দিন দিন এই লোক ভদ্র থেকে লুচু হয়ে উঠছে। নাক ছিটকালো চৈত্রী, বলল, ছি, অসভ্য। হাসলো নির্ময়। মোবাইলটা কানের কাছে রেখে ঘাসের উপর শুয়ে পড়লো সে, মোহিত কণ্ঠে বলল, মাঝে মাঝে এভাবে একটু আধটু অসভ্য হয়ে উঠতে হয়। ও তুমি বুঝবে না চৈত্র। আচ্ছা বুঝলাম না হয়, কিন্তু এখন রাখছি, পরে কথা বলবো আবার। শোয়া থেকে উঠে বসলো নির্ময়, কাতর কণ্ঠে বলল, এখনই রেখে দিবে? মা ডাকছেন, আবার পরে কথা বলবো। কি আর করার, নির্ময় ছোট করে উত্তর দিল, আচ্ছা।
প্রবাহমান সময়ের গতিতে বয়ে গেছে আরো কয়েকটা দিন। দেখতে দেখতে চলে এসেছে চৈত্রীর ঢাকায় যাওয়ার দিন। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশি, আবার নির্ময়ের কাছে যাওয়ার খুশিতে নিজের পরিবার এলাকা ছেড়ে দূরে যাওয়ার কষ্টটা না বুঝলেও এখন সে বেশ ভালোই বুঝতে পারছে। মা বাবাকে ছেড়ে দূরে যেতে ভীষণ কষ্ট হচ্ছে তার। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে বেরোলেও এখন যেতে ইচ্ছে করছে না তার। বাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের গলা জড়িয়ে কেঁদে যাচ্ছে ঘন্টাখানেক ধরে। খালেদ সাহেব কয়েকবার তাড়া দিয়েছে মা মেয়েকে, কিন্তু এদের ছাড়াছাড়ির কোনো নামগন্ধ নেই। এবার তেতে উঠলেন খালেদ সাহেব। চামিল বেগমকে বললেন, যেভাবে মরা কান্না জোড়াচ্ছ মনে হচ্ছে যেন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি মেয়েকে বিদায় দিচ্ছ। শোনো, তোমার মেয়ে পড়তে যাচ্ছে, কোথায় তাকে দোয়া করবে, আরও সাহস দিবে তা নয়, কেঁদে কেটে আরও মেয়েটাকে নরম করে দিচ্ছ। চামিলি বেগম ছেড়ে দাঁড়ালেন চৈত্রীকে, আঁচলে মুখ গুজে বললেন, তুমি বুঝবে কি, মায়ের মন তো। খালেদ সাহেব আর কথা বাড়ালেন না, চৈত্রীর দিকে তাকিয়ে তাড়া দিলেন তাকে, বললেন, এখন চল, নয়তো লঞ্চ পাবো না। কাঁদতে কাঁদতেই চৈত্রী হাঁটা ধরলো বাড়ির সামনের রাস্তাটা ধরে। কিভাবে সে বাবা মাকে ছেড়ে একা একা থাকবে ঢাকা গিয়ে? সেখানে সব নতুন মানুষ, নতুন পরিবেশ। সে কি নতুনত্বের সাথে মানিয়ে নিতে পারবে নিজেকে? সচরাচর ঢাকা বা শহরে গিয়ে তেমন একটা থাকা হয়নি তার, তাই শহুরে হালচাল ততটা বোঝে না সে। সেখানে আজ গিয়ে ঢাকার মতো একটা জায়গায় একা একা সে কিভাবে থাকবে? শুনেছে ঢাকায় নাকি রাস্তাঘাটে হরদম গাড়ি চলাচল, বাজে ধরনের মানুষের বসবাস সেখানে। রাস্তাঘাটে ঘুরে বেড়ায় গুন্ডা ছিনতাইকারী চক্র। বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছে, আবার নিজেকে খুব ভীতও লাগছে চৈত্রীর। আবেগের বশে নির্ময়কে ভালোবেসে এই পর্যন্ত চলে এসেছে, বাকিটুকুও যেতে পারবে তো সে? ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে, চারদিকে একটু একটু করে ভরে উঠেছে যানবাহনের আমেজ। এই সকালেই যেন যানবাহনের প্যাপ ও ধ্বনিতে কান ধরে যাচ্ছে। নির্ময় আজ সকালে উঠেই তৈরি হয়ে চলে এসেছে সদরঘাটে। যদিও এর জন্য তাকে সাধারণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া গুনতে হয়েছে, কিন্তু কি আর করার, ওই সকালে ভাড়া বেশি না দিলে আসতে চাইছিল না কোনো গাড়ি চালকই। তবে এত কিছুর পর প্রাপ্তি শুধু একটাই, চৈত্রী ঢাকায় এসেছে। কাল যখন চৈত্রী তাকে বলেছে তখন নিজেকে আর আটকে রাখতে পারেনি সে। কতদিন হয়েছে মেয়েটাকে দেখেছে সে। চৈত্রী নামক রমণীয় তৃষ্ণায় যে বুকটা তার হাহাকার করছে, তাই তো সকাল সকাল উঠেই চলে এসেছে চৈত্রীকে নিতে। একটা নজর চৈত্রীকে দেখে নিজের তৃষ্ণার্ত চোখ জোড়া শান্ত করতে। অবশ্য সড়ক পথে আসলে আরো অনেক আগেই তারা এসে পৌঁছাতো ঢাকায়, পদ্মা সেতু হয়েছে কিনা। কিন্তু পদ্মা সেতুতে উপেক্ষা করে চৈত্রীরা লঞ্চে এসেছে ঢাকায়। আসলে যত বড় পদ্মা সেতুই হোক না কেন, বরিশালবাসী ওই লঞ্চে শুয়ে বসে চিৎকার হয়ে ঢাকায় আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। চৈত্রী অবশ্য এই কারণে বাসে বা লঞ্চে আসেনি। সে লঞ্চে এসেছে কারণ তার বাসে বমি করার ধাত আছে। বাসে একদম চড়তে পারে না চৈত্রী, তার উপর আবার এত সময়ের জার্নি। পরে দেখা যাবে বমি দিতে দিতে সে আর ঢাকায় আসতেই পারলো না, মাঝপথেই নেমে যেতে হলো বাস থেকে। তার থেকে সারা রাত শুয়ে বসে সে লঞ্চেই এসেছে। যদিও লঞ্চেও তার ভয় লেগেছে ভীষণ। লঞ্চ যখন মেঘনায় ঢুকলো, চারদিক থেকে পানির তাণ্ডব বাড়লো, ঢেউয়ের গতিও বাড়লো। তখন বেশ ভয় পেয়েছিল চৈত্রী। বাবার হাত ধরে চুপটি করে সে বসেছিল লঞ্চের এক কোণে, আর মনে মনে স্মরণ করছিল দয়াময় সৃষ্টিকর্তাকে। নির্ময় সেই কোন সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে সদরঘাটে। এদিকে চৈত্রীদের দেখা নেই কোনো। বুড়িগঙ্গা নদীর কোলে ঘেঁষে অবস্থিত এই সদরঘাট নামক স্থানটি। নির্ময় তাকালো চারিদিকে, কেমন আবর্জনায় পূর্ণ চারিদিক। কিছু কিছু স্থান থেকে আবার দুর্গন্ধও ছড়াচ্ছে বেশ। কিছু কিছু মানুষ জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা জামা কাপড় গায়ে শুয়ে আছে সদরঘাটের মাটিতে, ঘুমাচ্ছে তারা। তাদেরই পাশ ঘেঁষে একটু পেয়ে ঘুমিয়ে আছে রাস্তায় ঘুরে বেড়ানো নেড়ি কুকুরগুলো। নির্ময় ভালোভাবে তাকালো তাদের দিকে। মানুষগুলোর পোশাকের মতো দেহটাও জীর্ণ শীর্ণ রুগ্ন, ময়লায় যেন শরীরের কাপড়টাও ভিন্ন রং ধারণ করেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। আমরা প্রতিদিন কেঁদে মরি আর ভাবি এ পৃথিবীতে আমাদের থেকে কষ্টে বোধহয় আর কেউ নেই। আমরা বরাবরই নিজেদের কষ্টকে খুব বড় করে দেখি, কিন্তু এই জায়গাগুলোতে আসলে, এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় আমরা ঠিক কতটা ভালো আছি। দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারছি, ভালো পোশাক পরতে পারছি। দিন শেষে আমাদের মাথার উপর ছাদ আছে, একটা মাথা গোছার ঠাঁই আছে। এদের মতো রাস্তায় পড়ে থাকতে হয় না আমাদের। রাস্তায় ঘুরে বেড়ানো ইতর শ্রেণীর প্রাণীদের সাথে একই স্থানে ঘুমাতে হয় না আমাদের। আমরা সত্যিই এই মানুষগুলোর থেকে বড্ড বেশি ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদের ভালো রেখেছেন, অথচ ভাগ্যের পরিহাসে আমাদের সাথে একটু খারাপ হলেই কেঁদে কেটে বুক ভাসায়, সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। অনেকে তো আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি অনায়াসে।
এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার আগে কি আমরা কখনো ভেবে দেখেছি আত্মহত্যা কোনো জিনিসের সমাধান হতে পারে কিনা? দীর্ঘশ্বাস ফেললো নির্ময়, ফিরে তাকালো নদীর দিকে, মৃদু হাসলো সে। কোনো দিকে তাকিয়েই যেন শান্তি নেই। নদীর পানিও দূষিত, কেমন কালো রঙের হয়ে গেছে পানিটা, অথচ এই পানি নাকি একদিন মানুষ খেত বিনা বাধায়। আসলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা ইতশ্রেণীর প্রাণী নই। তাই তো সবসময় নিজেদের স্বার্থের কথা ভাবি, ধ্বংস করি আমাদের পৃথিবীকে, আমাদের পরিবেশকে আমরা নিজেরাই। নিজেদের একটু বিলাসবহুল জীবনযাপনের জন্য ধ্বংস করে দেই আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক জিনিসগুলো। এই যেমন আমরা কিন্তু চাইলেই পারতাম পরিবেশ দূষণ বা পানি দূষণ না করতে, আবার আমরা চাইলেই পারতাম এই অভাবী দুস্থ মানুষগুলো নির্মম জীবনের পাশে দাঁড়াতে। দরিদ্র সীমার উপরে দেশে প্রতিটি মানুষ যদি যে যা স্থান থেকে অল্প অল্প করেও সাহায্য করত, তবে এই মানুষগুলোকে আজ বসবাস করতে হতো না এই ইতশ্রেণীর প্রাণীর মতো। একটু সাহায্য পেলে তারাও হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারতো, তাদেরও একটা মাথা গোঁজার ঠাঁই হতো। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব তো, তাই কাউকে সাহায্য করাটা আমাদের ধাতে ঠিক যায় না। কেউ যদি আমাদের কাছে আসে সাহায্যের জন্য, আমরা সরাসরি বলি দিতে পারবো না। তবু কিছু মুরব্বী বা খুব ছোট কিছু বাচ্চা শ্রেণীর ছেলেমেয়েরা অনুরোধ করতে শুরু করে, বাবা 5 টাকা দেন, বাবা দেন না, 2 দিন ধরে কিছু খায়নি, বা অন্য আরো অনেক কথা। তখন রেগে যাই আমরা, ঝাঁঝালো কণ্ঠে বলি, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না তো, বলছি না টাকা দিতে পারবো না। অথচ খানিক সময় বাদেই আমরা বড় বড় রেস্টুরেন্টে বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারি। আমরা সৃষ্টির সেরা জীব কি না? নির্ময়ের আকাশ পাতাল ভাবনার মধ্যেই লঞ্চ থেকে যাত্রীরা উঠে আসতে শুরু করলো। নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো নির্ময়, গলা উঁচিয়ে খুঁজলো চৈত্রীকে। খানিক বাদে সে দেখা পেয়েও গেল তার প্রিয় রমণীর। এতদিন পর এই প্রিয় মুখশ্রীটা দেখেই যেন শীতল হলো নির্ময়ের নেত্রদয়, আপ্লুত হলো হৃদয়। কিন্তু মেয়েটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। এক রাতের জার্নিতেই কাহিল হয়ে পড়েছে মেয়েটা, চোখ দুটো ভীষণ দুর্বল লাগছে। নির্ময়ের মায়া হলো, সে এগিয়ে গেল চৈত্রীদের দিকে। খালেদ সাহেবের সামনে দাঁড়িয়ে ভদ্র কণ্ঠেই বলল,